যতনা খুলুমখা সবাইকে নমস্কার। অনেকক্ষণ যাবৎ আপনারা অপেক্ষায় আছেন। আমি যখন তেলিয়ামরাতে ছিলাম তখন টিঙ্কুরায় ফোন যাচ্ছিল, মাঠ ভরে গেছে, ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসুন আপনারা। কিন্তু আমি এসে দেখলাম এখানে বড় মাত্রা আমার মায়েরা আছেন, বড় মাত্রা, আমার তো মনে হচ্ছে 80% মহিলাই। তো একবার সবাই মিলে একবার আমার মতো হাত উপরে তোরা মুষ্টি বন্ধ করা। হাত যদি খোলা থাকে তো মাঝখানে সিপিএম ঢুকবে, গণমুক্তি পরিষদ ঢুকবে, তার জন্য বন্ধ করে এই হাত খোলা, হাত মুষ্টি বন্ধ, একদম আমার মতো। এই হাত যারা খুলেছে সিপিএম ঢুকবে ওখানে, যার হাত খোলা ফটো তোলো সিপিএম ঢুকাবে। হ্যাঁ, হাত বন্ধ করে উপরে তোলা, ডানি বামে क्या भाई सब तुलो, बोलो भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा जी की, जेपी नड्डा जी की, अमित भाई शाह जी की, अमित भाई शाह जी की, শ্রীলঙ্কা বিজেপি की, মনো বিজেপি की। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই জনসভা মঞ্চে উপস্থিত পূর্ব লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ, যুবা নেতা, জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি আদরণীয় রেবতী ত্রিপুরা মহোদয়, ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক, যুবা নেতা শ্রী টিঙ্কুরায় মহোদয়, আমবাসার লোকপ্রিয় বিধায়ক এবং এই জেলা সম্মানীয় সভাপতি পরিমল দেব বর্মা মহোদয়, ছামনুর নौजवान लोकप्रिय विधायक शंभुलाल चकमा महोदय, श्री प्लूटन दास स्टेट अनुसूचित जनजाति मोर्चा साधारण प्रेसिडेंट सभापति, श्री नगेंद्र देबबर्मा करमचला अंचलेर आईपीएफटीर प्रेसिडेंट और আমাদের দুইজন মনোনীত প্রার্থী, একজন হচ্ছেন হংস ত্রিপুরা ছামনুর মনোনীত প্রার্থী, কর্মঠ এবং নিষ্ঠাবান কার্যকর্তা। ওনার বিষয়ে একটা উদাহরণ তো তুলে ধরতে হয়। হংস সেই কার্যকর্তা যিনি গরিব বাইক বিক্রি করে পার্টির জন্য কাজ করেছেন, এমন কার্যকর্তা। আর সঙ্গে আছে আমাদের সঞ্জয় দাস, যিনি মনোজ সোলেন্টার মনোনীত প্রার্থী। আর এখানে বড় মাত্রায় উপস্থিত আমার মায়েরা, বোনেরা, যুব মোর্চা ভাইয়েরা, ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা ভাই বোনেরা, এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, এই এডিসি নির্বাচন ये পুরনো কায়দার মতো নির্বাচন নয়। 2018-তে আপনারা আমাকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটিকে এই ধলাই জেলার সবকটি সিট বিধানসভা আপনারা নরেন্দ্র ভাই মোদীকে দিয়েছিলেন। आईपीएफ এবং বিজেপির সমস্ত ক্যান্ডিডেটকে
সমস্ত প্রার্থীকে আপনারা জিতিয়ে ত্রিপুরার বিধানসভায় পাঠিয়েছিলেন। সেদিন এক ঐতিহাসিক দিন ছিল, 3 মার্চ। সারা ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির সেদিন বিধানসভার রেজাল্টের দিন ছিল না। 3 মার্চ 2018 এখানে যারা সামনে বসে আছে, যারা মঞ্চে আছে, আমার অনেক চেহারা খেলা আছে। 3 মার্চ আনন্দে মাতোয়ারা হয়ে সারা ত্রিপুরাবাসী কেউ কাঁদছিলেন, কেউ হাসছিলেন, কেউ রাস্তায় মধ্যে নাচছিলেন। কি কারণে? না, 25 বছরের ক্রমাগত অত্যাচারের অবসান হয়েছে। সেদিন মানুষ জিতেনি, সেদিন মানুষ মুক্তি পেয়েছিল। 2018 3 মার্চ 37 লক্ষ ত্রিপুরাবাসীর মুক্তির দিন ছিল। সেই ইলেকশন জিত নয়, নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহজির নেতৃত্বে বিজেপি আইপিএফটি যে সরকার নির্মাণ হয়েছিল, সেদিন ত্রিপুরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর যে জনমত প্রকাশিত হয়েছিল, সে প্রকাশ মুক্তির প্রকাশ। বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন, সেই 25টা বছর কত কঠিন ছিল। মায়েরা যদি হাসতে হতো তো পার্টি অফিসকে জিজ্ঞাসা করতে হতো। মা যদি তার মেয়েকে শাদী বিবাহ দিতে চাইতো তো পার্টি অফিস যদি না করে দিত, ওই ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না, তো গার্জিয়ান চাইলেও তার সঙ্গে শাদী বিবাহ করাতে পারতো না। আমাদের দৈনন্দিন জীবনে শ্বাস কতটা নেব সেটা পার্টি অফিস তয় করে দেবে, সিপিএম এর ক্যাডার তয় করে দেবে। এবং ত্রিপুরার মানুষের মধ্যে বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল, বিশেষ করে জনজাতিদের মধ্যে, যে ত্রিপুরাতে আর কমিউনিস্ট ছাড়া, গণমুক্তি পরিষদ ছাড়ার কোনো পার্টি হবে না। তোমরা চেষ্টা করলেও আমাদেরকে সত্তা থেকে বেরোতে পারবো না, আমরা কোনোদিন সত্তার বাইরে যাব না। সিপিএম এবং গণমুক্তি পরিষদ হি ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু 2018 3 মার্চ 36 লক্ষ ত্রিপুরাবাসী তয় করে দিয়েছে, তোমরা নির্ধারণ করবে না, আমরা ত্রিপুরাবাসী নির্ধারণ করব। ইতিহাস তৈরি করেছে জিরো থেকে ভারতীয় জনতা পার্টির 36 এবং আইপিএফটির 8 সিট, 44 সিট নিয়ে 60-এর মধ্যে এক নতুন জনমুখী ইতিহাস তৈরি করার সরকার প্রস্তুত করে গেছেন আপনারা। বন্ধুরা, ইতিহাস ভোলার নয়। আমি জানি না ভারতবর্ষে কোনো পার্টি আর কোনোদিন এই ইতিহাস তৈরি করতে পারবে কিনা। এই ইতিহাসের সাক্ষী আপনারা। আপনাদের পরবর্তী যে জেনারেশন, সে জেনারেশন বলবে আপনাদেরকে দেখে যে আমার মা সেই ভোটার, আমার বাবা সেই ভোটার, যে 25 বছরের দাসত্বের যে সরকার ছিল, কমিউনিস্টের দাসত্বের নিচে তো ডেবে যাচ্ছিল ত্রিপুরা যে অন্ধকার দিন তৈরি হয়ে গেছিল, তার অবসান ঘটিয়েছে আমার মা। সেই 2018-তে অবসান ঘটিয়েছে। আপনার ছেলে যখন বড় হবে তখন দাঁড়িয়ে বলবে আমার মা, আমার বাবা, আমার কাকু, আমার ঠাকুমা, আমার পিসি তার সাক্ষী ছিল 2018-তে নরেন্দ্র ভাই মোদীর হাত ধরে আমার মা ত্রিপুরাকে মুক্তি করিয়ে দিয়েছিল। বন্ধুরা, সেই দিন ভোলার দিন নয়। পুরো দুনিয়া ত্রিপুরার মানুষের নাম ইয়াদ রাখে সেদিনের জন্য, যে কি কারিশমা করে দিল। একটিও সিট নেই বিজেপি আইপিএফটির, একটিও সিট নেই। সেই জায়গায় 44 সিট জিতে এসছে। আর দাম্ভিক সেই সিপিএম, যারা রুলার নিয়ে আমাদের উপরে রাজ করছিল, সে দাম্ভিক সিপিএম কে একদিনে বিরোধী আসনে 16টা সিট দিয়ে বসিয়ে দিয়েছে। 2023-এর নির্বাচন একটিও সিট ত্রিপুরাবাসী দেবে না তাদেরকে। ত্রিপুরাতে চিরতরে বিদায় করার সংকল্প এডিসিতে নিয়ে বসে আছে। বন্ধুরা, এডিসিতে কে ছিল? এডিসিতে বিজেপি শাসন করেছিল, আমরা শাসন করেছিলাম, নরেন্দ্র ভাই মোদীর সরকার ছিল। এডিসিতে কার সরকার ছিল? লাগাতার 15 বছর কার সরকার ছিল? এখানেও এদের সরকার, রাজ্য তো এদের সরকার। কেন পরিবর্তন হয়নি? কেন এডিসির রোডগুলো 2006 থেকে ভাঙা পড়েছিল? এরাই তো বিভিন্ন এজেন্সিকে, বিশেষ করে ধলাইয়ের রুটগুলি দিয়েছিল। কেন 2006 থেকে
20 পর্যন্ত সেই রোডগুলি হয়নি। আমরা তো 2018-তে এসেছিলাম। 2006 থেকে 2018 পর্যন্ত কত বছর হলো? কত বছর? হ্যাঁ, কত বছর হলো বলুন তো? হ্যাঁ, কত বছর? 12 বছর না। 2006 থেকে 2018 মানে 8 4 12 বছর। এক যুগ। এডিসির মানুষ কি শুনতো? না সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিয়েছি, পিএসইউকে দিয়ে দিয়েছি, এনবিসিসিকে দিয়ে দিয়েছি, এইচএসসিএলকে দিয়ে দিয়েছি, তার জন্য রোড ঠিক হচ্ছে না, আমরা পয়সা দিয়ে দিয়েছি, কাজ হচ্ছে না, পয়সা নিয়ে চলে গেছে। কে চলে গেছে? ভূত নিয়ে গেছে, কমরেড নিয়ে চলে গেছে। এডিসির একটি রোডও এরা তৈরি করেনি। 2005-6 থেকে পড়েছিল। আজকে এই সরকার এসে বলছে স্টেট বাজেট থেকে পিডব্লিউডি তার রাস্তা তৈরি করার জন্য কত 368 কোটি টাকা, এই বিশেষ করে ধলাইয়ের 68টি রোড নতুন করে তৈরি করার জন্য ত্রিপুরার এই বিজেপি আইপিএফটি সরকার, যারা 12 বছর যাবৎ করছিল না, বাহানা করে বিজেপি আইপিএফটি সরকার আসার পর আমরা সেন্ট্রালের উপরে নির্ভর হইনি, স্টেটের বাজেট থেকে টাকা বের করে 368 কোটি টাকা খরচা করে তার মেইনটেনেন্স এবং নতুন করে রোড করা, আর তার সঙ্গে সঙ্গে পেপার ব্লকের মাধ্যমে 94 কোটির রাস্তা, 94 কোটি টাকার রাস্তা এই এডিসি এরিয়াতে এবং 104 কোটি টাকার রাস্তা এই এডিসি এরিয়াতে। টোটাল কত? 568 কোটি টাকার রাস্তা। এডিসির প্রত্যেকটি রাস্তা যেখানে খারাপ রয়েছে, যেখানে নেই, সব জায়গাতে 2022-এর মধ্যে সমস্ত রোড ত্রিপুরা সরকার করে দেবে। আর অপেক্ষায় থাকতে হবে না, সেই দিশাতেই সরকার কাজ করে বন্ধুরা। আর পুরনো সরকার হলে যদি দেখতো এত লোক আইসে দেখা সমস্ত কোন কালের মহিলাদের এখন একটা নারী সমিতির মিছিল করে দাও। কেন? নারী সমিতির মিছিলটা করলেই তারপরে আন্দোলন করলে রোডটা তৈরি হইব। আন্দোলনে রোড তৈরি হয়। ত্রিপুরা ডেভেলপমেন্ট হয়েছে, একটাই ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে চাঁদাবাজির ডেভেলপমেন্ট। কত রূপ ধরে চাঁদা নিতেন। বাড়ির মধ্যে সিপিএম এর চাঁদার বহর কি? এক বাড়িতে যাবে, মেয়ে যদি স্কুলে পড়ে তো এসএফআই তরফ থেকে তার থেকে চাঁদা, ছেলে যদি গ্রাজুয়েট বা মেট্রিক পাস আছে ডিওএফ এর নাম ধরে তার থেকে চাঁদা। হ্যাঁ, তো আপনার ভাই যদি কেউ জমি করে কৃষক, তো কৃষক সমিতির নামে ওই বাড়ি থেকে চাঁদা। যদি আপনার কোনো ছেলে কোনো সেলুনে কাজ করে তো শিল সমিতির নামে তার কাছ থেকে চাঁদা। আপনার ঘরের কোনো লোক যদি চাকরি করে তো ভগবান নামে তাকে চাঁদা। আপনার ঘরের কেউ যদি বুজুর্গ আছেন, যদি তাদের সমিতির মধ্যে রয়েছে তো ওই বুড়ো সমিতির নামে চাঁদা। মানে এক ঘর থেকে এসএফআই নামে চাঁদা, ডিএফ এর নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা, শিল সমিতির নামে চাঁদা, বুজুর্গ কমিটির নামে চাঁদা, ভগবান নামে চাঁদা। মানে চাঁদা ছাড়া স্কুলে পড়া পর্যন্ত যেত না এদের সময়। স্কুলে ক্লাস 5-এ 6-এ ছেলেমেয়েরা গিয়েছে তো মাকে এসে বলে, মা এসএফআই চাঁদা দিতে হবে, 1 টাকা দাও, 2 টাকা দাও, 5 টাকা দাও, 10 টাকা দাও। আমি মায়েদেরকে জিজ্ঞাসা করি, এখন ছেলে মেয়ে যখন স্কুলে যায় এসে বলে কি যে ভারতীয় জনতা পার্টি বা আইপিএফটির কোন নেতা এসে বলছে চাঁদা দিতে হবে ক্লাস 5-এর, 6-এর, 7-এর কোন স্টুডেন্টকে? কোন মা বলতে পারে? কিন্তু আমি বিপ্লব দেব, গ্রামের ছেলে, আমিও করেছি, আমার কাছ থেকেও ক্লাস 5-এ এসএফআই চাঁদা নিয়েছে, ক্লাস 6-এ চাঁদা নিয়েছে, ক্লাস 7-এ চাঁদা নিয়েছে। কারণ আমরা স্কুলে পড়তাম, যে স্কুলে খাওয়ার জন্য যে টাকা বাড়ি থেকে দিত সেটা এসএফআই চাঁদা হিসেবে নিয়ে নিত ছোট ছোট বাচ্চা শিশুদের কাছ থেকে। এই ছিল সিপিএম এর ক্যারেক্টার, এটা হচ্ছে সিপিএম এর চরিত্র। বন্ধুরা, এই সিপিএম কে আমরা চিরতর বিদায় করব 2023-এ। 2018-তে আমরা বিরোধী আসনে বসিয়েছি, 2023-এ চিরতরে ত্রিপুরা থেকে বিদায় করব। বন্ধুরা, জনজাতিদের আত্মসম্মান কি পেয়েছে? 15 বছর লাগাতার এখানে সরকার,
তার বদলে কি পেয়েছে এডিসিতে? এডিসির বাজেট কত? এডিসিতে মানুষের কাজ করার জন্য তাদের কাছে কোনো বাজেট ছিল? এক পয়সাও ছিল না। শুধু স্যালারির টাকাই বাজেট ছিল, কর্মচারীর তার বাইরে কোনো বাজেট ছিল না। আমাদের সরকার আসার পর আমরা 57 কোটি টাকা পার্সোনাল বেনিফিশিয়ারির জন্য টাকা আনতে সক্ষম হয়েছি কেন্দ্র থেকে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার আসার পর এডিসির জন্য অতিরিক্ত বরাদ্দ আনতে সক্ষম হয়েছে, সেই দিশাতে কাজ করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পরেই এখানে 19টি মূল ড্রাইভ আছে, তাদেরকে চিহ্নিত করে সম্মান করা, তাদেরকে মাসে সমাজপতিদেরকে 2000 টাকা করে দেওয়া সেটা বড় বিষয় নয়। কিন্তু ত্রিপুরা সরকারের একটা সরকারি সার্টিফিকেট নিয়ে আজকে সমাজপতি দাঁড়িয়ে সগর্বে বলে আমি ত্রিপুরা সরকারের সার্টিফাইড সমাজপতি, এবং আমাকে ত্রিপুরা সরকার সম্মান করেছে। সেই সম্মানটুকু পর্যন্ত এই কমিউনিস্টের দল 15 বছর লাগাতার এডিসে, 25 বছর লাগাতার ত্রিপুরাতে ছিল, কিন্তু কোনো জনজাতিদের কোনোদিন সম্মান করেনি, তাদের কাস্টমারি লকে সম্মান করেনি, তাদের কালচারকে সম্মান করেনি। কালচার কি? সব কমিউনিস্ট বানাতে হবে, এটা হচ্ছে কালচার। এরা ভুলে গেছে এটা ভারতবর্ষ। মুঘলরা 600 বছর শাসন করে আমাদের সংস্কৃতিকে পরাজিত করতে পারেনি, আমাদের মায়েদের বোনেদেরকে পরাজিত করতে পারেনি। ইংরেজরা 200 বছর শাসন করেছে, কিন্তু ভারতের সংস্কৃতিকে পরাজিত করতে পারেনি। এরা কোথা থেকে এসছে 25 বছরে আমাদের সংস্কৃতি পরাজিত করে দেবে? আমরা যখন এখানে মঞ্চে আসি তখন দেখি যে আমরা পা ধরে নমস্কার করি, এটা আমাদের সংস্কার। আমার মায়েরা বোনেরা বসে আছে তো বিয়ের পর সিঁদুর লাগায়, শাখা দেয়, এটা আমাদের সংস্কার। আমরা যখন পূজা অর্চনা করি তো ধুতি পরে যাই, সেটা আমাদের সংস্কার। আমাদের ক্যাট পূজা, গড়িয়ে পূজা হয় তো আমরা পূজারীকে দিয়ে সে পূজা করাই, সেটা আমাদের সংস্কার। এইগুলো নিয়ে যেতে পারেনি কমিউনিস্ট বন্ধু, কমিউনিস্ট এই বন্ধ করতে পারেনি। তার জন্য 2018-তে যখন ত্রিপুরার মানুষ দেখেছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক নতুন জোয়ার এসছে, সমস্ত ত্রিপুরার মানুষ সেই কমিউনিস্টের ভয় ভীতিকে একদিকে ছেড়ে ত্রিপুরার মুক্তির জন্য সমস্ত মায়েরা 4টা থেকে ইলেকশনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছিল। আর তার পরিণাম আজকে আপনার সামনে আপনাদের ছেলে বিপ্লব দেব দাঁড়িয়ে আছে। আমি কোনো বড় ব্যক্তি নেই বন্ধু, আমাকে কেউ চিনতো না, জানতো না, কেউ চিনতো না, জানতো না। 2015 থেকে কাজ করা শুরু করেছিলাম আপনাদের মাধ্যমে, আপনাদের দ্বারা। আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, দল আমাকে নেতা বানিয়েছে। আপনাদের দ্বারা আমি বনমালীপুর, যেখানে আমি কোনোদিন যাইনি, সেই জায়গা থেকে আমাকে এমএলএ বানানো হয়েছে, রেকর্ড বোর্ডে জিতিয়েছে। 2018 নির্বাচন, আমি বারবার বলি, সেটা সাধারণ নির্বাচন ছিল না বন্ধুরা। কেউ কোনোদিন কল্পনা করেনি। সমস্ত ক্যান্ডিডেট যারাই জিতেছে, কেউ 6000, কেউ 7000, কেউ 8000, কেউ 9000, কেউ 26000, কেউ 16000, কেউ 12000, এত ভোটের ডিফারেন্সে জিতেছে বন্ধু। ত্রিপুরাতে এত ভোটের ডিফারেন্সে জিতা ইলেকশন আমার মনে হয় না বিগত 40 বছরের ইতিহাসে আছে, ত্রিপুরার ইতিহাসে বন্ধুরা। তাই বন্ধুরা, এই সরকারের বিষয়ে মাঝে মাঝে বিভ্রান্তি সরানো হয়। কারণ কি, সরকারের বিরুদ্ধে বলার জন্য কিছুই নেই, কিচ্ছু নেই বলার জন্য এদের কাছে। তো মাঝখানে একটা তুলেছে যে সরকার আউটসোর্সিং করে দিচ্ছে, সরকারি চাকরি সব বেসরকারিকরণ করে দিচ্ছে। কে বলেছে? কেউ কইছে না, ভূতে কইছে। কারণ এখন মানুষের অনলাইনে তারা ভূতের কথা শুনে, ভূতের কথা শুনে আউটসোর্সিং করে নেয়। আরে কাহে করে, কে করেছে? এবার আপনার সামনে আমি তুলে ধরবো তাদের কাজের বহর। 2005-06 থেকে 2017-18 পর্যন্ত তাদের সরকারের লাস্ট 12 বছরে কটা চাকরি দিয়েছে? 12 বছরে এমপ্লয়মেন্ট হয়েছে কত? 14,545 রেগুলার চাকরি, 14,545। তার মধ্যে 10,323 তো ফুরুত নাই, 10,323 তো নাই। তাহলে কত হলো? 4,000-এর কাছাকাছি রেগুলার চাকরি। 10,000 দিয়েছে, আবার এরাই 10,000 খেয়ে নিয়েছে। আমরা খাইনি, এই কমিউনিস্টের সরকার অবৈধভাবে সেই ব্যবস্থা করেছিল। আর তার কারণে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যাই হোক,
আসলে তাদের চাকরি কেউ যদি খেয়েছে তো মেলার মাঠের নেতৃত্ব খেয়েছে, কেউ খায়নি। তারা তাদের বিনাশ করেছে এবং এই 10,300 যে চাকরি, এটার বিনাশ এরাই করেছে। এবং তার সঙ্গে সঙ্গে টোটাল 12 বছরের চাকরি কত দিয়েছে? রেগুলার কত? 14,545। আর টেম্পোরারি কত দিয়েছিল? আউটসোর্সিং আর বিভিন্ন দিয়েছে 15,850 12 বছরে। দুটা মিলে কত হয়? দুটা মিলে 34,000 প্রায় 31,000-এর কাছাকাছি দুটা মিলে। ভারতীয় জনতা পার্টির সরকার এসছে কতদিন হয়েছে? 3 বছর হয়েছে। 3 বছরে চাকরি কত দিয়েছে? 3 বছরে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার আসার পর 3 বছরে 3,996 জনকে রেগুলার চাকরি দিয়েছে। 3,996। ডাইন আনলেস মানে পরিবারে কেউ মৃত্যুর পর চাকরি কত দিয়েছে? 861 জনের। কন্ট্রাকচুয়াল জব দিয়েছে 4,298 জন, তার মধ্যে গেস্ট লেকচারার, ডাটা এন্ট্রি অপারেটর, ফটোগ্রাফার ইত্যাদি ইত্যাদি। আর আউটসোর্সিং এর মাধ্যমে 7,459। এই সবগুলো মিলিয়ে কত হচ্ছে? 16,614। 16,614 যদি আউটসোর্সিং ছেড়ে দেয় তো 9,600-এর কাছাকাছি রেগুলার চাকরি হয়েছে। কত দিনে? 3 বছরে। আর বাকি যে অন প্রসেস আছে আগামী 6 মাসের মধ্যে হয়ে যাবে, তার মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি ম্যান পাওয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে 4,943, পুলিশ কনস্টেবলের জন্য 500, সাব ইন্সপেক্টরের জন্য 22, পিএ স্ট্যানোগ্রাফের জন্য 100, এডুকেশন ডিপার্টমেন্টে 2,652, এসপিওতে 1,400, টোটাল কত? 11,631। তো 16,614 আর 11,631 এই দুইটা মিলিয়ে কত হলো? দুইটা মিলিয়ে রেগুলার চাকরি হচ্ছে ত্রিপুরাতে 3 বছরে 20,000-এর কাছাকাছি। 20,000-এর কাছাকাছি। আর যদি প্রসেসিং যেটা রয়েছে 6 মাসের সেটা ছেড়েও দেয় তো 9,500 মানে 10,000-এর কাছাকাছি রেগুলার চাকরি এই সরকার দিয়েছে 3 বছরে। আর ওরা 12 বছরে দিয়েছে কত? 14,545। যদি প্রতি বছরে ধরি তো প্রতি বছরে ওনারা দিয়েছে কত চাকরি? 2,892 জনকে প্রতি বছর চাকরি। আর আমরা দিচ্ছি 5,200 জনকে। 5,200 জনকে প্রতি বছর। কোথায় 5,200 আর কোথায় 2,000? 2,500-এর কাছাকাছি। তাই বন্ধুরা, এই সরকার সমস্তগুলি নিয়ে আউটসোর্সিং এবং সেলফ এমপ্লয়মেন্ট এই সবগুলো নিয়ে যে সরকার দিয়েছে তো তাতে টোটাল 1,02,700 জনের কোনো না কোনোভাবে ত্রিপুরাতে রোজগারের ব্যবস্থা করেছে 3 বছরের মধ্যে। 1,02,002 জনের রোজগারের ব্যবস্থা করেছে। তার মধ্যে রয়েছে সেলফ এমপ্লয়মেন্টে আছে 7,004, এমপ্লয়মেন্ট জেনারেশন আন্ডার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট তার মধ্যে আছে 30,896 এবং এমপ্লয়মেন্ট জেনারেশন আন্ডার ছোট শিল্পায়নের মাধ্যমে আছে 24,033 জন এবং
যেটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং হয়েছে তাদের হয়েছে 8,929 জনের, এবং যেটা TRLM এর মাধ্যমে হয়েছে 1,829 জন, এবং জব ফেয়ারের মাধ্যমে 1,071 জন, আর তার সঙ্গে 16,614, 11,631, এই 28,245 যদি অ্যাড করি তখন গিয়ে দাঁড়ায় সেটা 1,02,007 জনের চাকরির ব্যবস্থায় সরকার করেছে, সরকারিভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে এবং জব ক্রিয়েটরের মাধ্যমে। তাই বন্ধুরা, এই সরকার এক নতুন গতি নিয়ে কাজ করছে। আমি শুধু আপনাদের কাছে নিবেদন করতে চাইছি, বিজেপি এবং IPFটির সমস্ত নেতৃত্বের কাছে, যাদেরকে আমরা প্রার্থী করেছি তাদের সঙ্গে বুথ থেকে পান্না প্রমুখ, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রদেশ কমিটি পর্যন্ত সমস্ত কার্যকর্তা একযোগে এটা বলা উচিত নয়, এটা ভাবা উচিত নয় যে CPM চলে গেছে। বন্ধু, এই মানসিকতা যদি রাখা হয় যে CPM শেষ হয়ে গেছে, গণমুক্তি পরিষদ শেষ হয়ে গেছে, আমাদের দুঃখ দুর্দশা শেষ হয়ে গেছে, এখন তো অনেক যুগ শুরু হয়ে গেছে। বন্ধু, ভূত কোনোদিন শেষ হয় না, সেই প্রেতাত্মা গাছের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। তার জন্য আমরা যদি ঢিলেমি দেই তাহলে 25 বছরের সেই অন্ধকারময় জীবন আবার আমাদের জীবনে চলে আসতে পারে। এডিসিতে 15 বছর যে অন্ধকারময় লাগাতার যুগ ছিল, সেই যুগ আবার আমাদের সামনে দেখা দিতে পারে। তার জন্য আমাদের একটাই মন্ত্র, আমাদের সমস্ত কার্যকর্তারা একযোগে বিজেপি IPFটি যাকে যেখানে প্রার্থী করেছে সমস্ত কার্যকর্তাদের আমি বলবো এই ময়দান থেকে একযোগে এক জায়গায় এসে ভারতীয় জনতা পার্টি এবং IPFটির যে মনোনীত প্রার্থী তাকে জিতানো, ডাইনে বামে কিচ্ছু না দেখা, আরে রাগ হস কোনো কিচ্ছু না করা। একটা পরিবারের মধ্যে উপর নিচ হতেই পারে, ছেলে মেয়ে বড় ছোট হতেই পারে, হাতের 5টা আঙুলের সমান নয়। পার্টি যখন নির্ণয় নেয় সেটাই অন্তিম নির্ণয়। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো, যে যেখানে আছেন, যার কাছে যেই সহযোগিতা রয়েছে পার্টিকে জিতানোর জন্য, ক্যান্ডিডেটকে জিতানোর জন্য, বিজেপি IPFটি একযোগে সমস্ত গড়াই অঞ্চলে এক নতুন ইতিহাস তৈরি করবে, এডিসির জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করবে। নরেন্দ্র ভাই মোদীর কাছে এডিসি আমরা প্রস্তুত করব। 2018-তে ত্রিপুরা বিধানসভা প্রস্তুত করেছিলাম, আজকে ত্রিপুরার ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আর এডিসি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তুত করব, তখন ট্রিপল ইঞ্জিনের সরকার এডিসিতে চলবে। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি এবং IPFটি দৌড় মিলে সমস্ত ক্যান্ডিডেটকে একযোগে জিতানো, আর 28-এর মধ্যে 28 সিট রাখবে, একটি সিটও ছাড়া যাবে না কাউকে। সমস্ত সিট সমস্ত IPF এবং বিজেপির ক্যান্ডিডেটকে জিতিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 28টা সিট দিয়ে এডিসিকে উপহার দেব, যেন এডিসিতে যারা রয়েছেন জাতি জনজাতি তাদের উন্নয়নের মাপকাঠি তৈরি করার জন্য। বন্ধুরা, আপনারা 15 বছর লাগাতার এখানে গণমুক্তি পরিষদের সরকার দেখেছেন। সেই সরকার কিসের সরকার ছিল? গণমুক্তির শাস্ত্র ছিল না, গণমুক্তির সরকার ছিল না, গণমুক্তির সরকার নয়। গণ কি ছিল? গণশোষণকারী দল। এটা গণশোষণকারীর দল ছিল, গণশোষণকারীদের সরকার ছিল, গণমুক্তির সরকার ছিল না, গণমুক্তির সরকার ছিল না, গণশোষণকারী সরকার ছিল। সেই গণশোষণকারী সরকার থেকে এডিসি এবার মুক্তি পেতে চলছে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, সবার একযোগে এক মানসিকতায় কাজ করার জন্য আমি সমস্ত কার্যকর্তাদের বলবো। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে ন্যাশনাল হাইওয়ে যে রাস্তা মনু শিমলং রাস্তা তৈরি হচ্ছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, তার আগে কোনোদিন এই ধরনের রোড দেখেছেন? কেউ কল্পনা করেছিল যে প্যাপ শোল্ডার এমন চওড়া রোড এখানে তৈরি হবে? কেউ এই ধরনের রোডের কল্পনা করেছেন? কেউ দেখেছেন যে আপনাদের গ্রামের মধ্যে দিয়ে রোড তৈরি হবে? আমি যখন আসছিলাম তখন যখন আমি সেই রোড দেখছি, আমার চোখের মধ্যে এক উচ্ছ্বাস ভেসে উঠেছে যে আজকে জনজাতি অঞ্চলে এই ঠামনু, শ্রীলঙ্কাতে, মনুতে সেই প্যাপ শোল্ডার রোড তৈরি হচ্ছে। আর সেই রোড কোথায় যাবে? মিজোরাম পর্যন্ত যাবে বন্ধুরা, জম্পুইল হয়ে সেই দিশাতে যাবে। আর তাতে ত্রিপুরাতে 18টি ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে কত টাকা খরচ হয়েছে? 551,94,00,000 টাকার কাজ এই অঞ্চলে 3 বছরে ত্রিপুরা সরকার করেছে বা করছে। বন্ধুরা,
আপনারা যদি সমস্তগুলোর হিসাব আমি দিতে যাই অনেক সময় লাগবে। আমি আবারও আসবো, আপনাদের কাছে নিশ্চিত হিসাব দেব এবং আপনাদের কাছ থেকেও আমি হিসাব নেব যে আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে, আপনাদেরকে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় দেওয়া হয়েছে, অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়িতে জলে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে রোডের ব্যবস্থা করা হচ্ছে, ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে প্যাচশোল্ডার রোড আপনাদের এরিয়াতে তৈরি হচ্ছে। যাদের টিনের ঘর আছে, আগে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতেন না, পুরনো সরকার থাকতে নিয়ম ছিল এরা এটাই বলতো যে টিনের ঘর হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমরা বললাম যে ত্রিপুরার টিনের ঘরটি সেটি ছনের চাইতেও কম দামে তৈরি হয়, বৃষ্টি হয়, তার জন্য পাতলা টিন দিয়ে গরিবরা সেই ঘর তৈরি করে, মাননীয় প্রধানমন্ত্রী সেটাতে সাড়া দিয়ে শুধু ত্রিপুরার জন্য টিনের ঘর হলেও উপরে টিনের ছাদ থাকলে ঘর যদি কাঁচা হয় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। আর 1,80,000 ঘরের সার্ভে শুরু হয়ে গেছে। যাদের টিনের ঘর রয়েছে এরা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। আনুমানিক ত্রিপুরাতে আরো 70,000 ঘর পাবে। সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করেছে। পুরনো সরকার থাকতে 25 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কটা এনেছিল ত্রিপুরার জন্য? মাত্র 24,000। আমরা 3 বছরে কটা এনেছি? 25,000 ঘর এনেছি। আবার এবার টিনের ঘর রয়েছে যাদের, তাদেরকে ঘর দেব তো কমসে কম 70,000 ঘর মোদী সরকার আনতে পেরেছে বন্ধু। সেই দিশাতে আমরা কাজ করি। প্রত্যেকের ঘরে ঘরে পাকা ঘর, প্রত্যেকের ঘরে জল, প্রত্যেকের ঘরে গ্যাসের কানেকশন, 5 লাখ টাকার আয়ুষ্মান ভারতের কার্ড এবং যে ভাতা রয়েছে সেটা 2,000 টাকা করে দেব বলেছিলাম, 1,000 টাকা করে 4 লাখের করে দিয়েছি। দ্বিতীয় কিস্তিতে আমরা আপনাদেরকে 2022-এর মধ্যেই 2,000 টাকা করে বেতন ভাতা আমরা সমস্ত যে ভাতা প্রাপ্তকারী রয়েছে তাদের সেই দিশাতে আমরা কাজ করছি। আমরা কথা দিয়েছি যে প্রথম কিস্তিতে আমরা এটা দিয়েছি, দ্বিতীয় কিস্তিতে আমরা আবার করে দেব, নিশ্চিত করে দেব। এটা আমাদের ভিশন ডকুমেন্টসের মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে 7 পে স্কেল দেওয়া হয়েছে এবং বিনা আন্দোলনে, কাউকে আন্দোলন করতে হয়নি, কাউকে এক কলম লিখতেও হয়নি। 3% দিয়ে দেওয়া হয়েছে 320 কোটি টাকা খরচা করে সরকারি কর্মচারীদের। বন্ধুরা, সরকারি কর্মচারীদের কাছে যখন টাকা যায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সবার কাছে মার্কেটও আসে। কারণ সরকারি কর্মচারী যখন বেতন বাড়ে, অন্য সরকার যে ছিল বামফ্রন্টের এরা বলতো সরকারি কর্মচারীর বেতন বাড়লে এরা মদের দোকানে লাইন লাগাবে। আমরা বলি সরকারি কর্মচারীর বেতন বাড়লে সে যে শ্রীলঙ্কার হোক, মনুর হোক, সে যখন বাড়িতে যাবে তো মনু বাজারে গিয়ে 1 কিলো চাউলের বদলে 1.5 কিলো চাউল কিনবে, কারণ টাকা বেড়েছে। একটা মাছের বদলে 2টা মাছ কিনবে। তার স্ত্রীর জন্য একটা শাড়ির বদলে 2টা শাড়ি কিনবে। তার মেয়ের জন্য একটা ফ্রকের পরিবর্তে 2টা ফ্রক কিনবে। তার মানে কাপড়ের দোকানে লাভ হয়, মাছের দোকানের লাভ হয়, যে তরকারি সবজির দোকান তারও লাভ হয়, যে কোনো ছোট্টখাটো দোকান দিয়ে বাজিমালের দোকান রেখেছে তারও লাভ হয়। তার জন্য সরকার সেই দিশাতে কাজ করে। আর মনরেগাতে তো এডিসি এরিয়াতে 72 ম্যান্ডেটস করে চলছে, কোনো জায়গায় 82 ম্যান্ডেট চলছে। পুরনো সরকার থাকতে মনরেগার ম্যান্ডেটস কত ছিল? 37, অনলি 37। আজকে এডিসির মধ্যে এভারেজ 72 আছে। ধলাইয়ের মধ্যে বহু জায়গাতে 82 ম্যান্ডেট সরকার দিতে সক্ষম হয়েছে। এই সরকার সেই দিশাতে কাজ করে। আমি আশা করি আপনাদের আশীর্বাদ এই সরকারের সঙ্গে এবং আমাদের সঙ্গে এবং নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে থাকবে। আমি আমার সমস্ত মায়েদেরকে দুহাত জোড়ে প্রণাম করব যে আপনাদের কারণেই 2018-তে পরিবর্তন হয়েছিল, আর আপনাদের কারণেই বিপ্লব দেবের মতো গরিব ব্যক্তি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছে। আমার মতো গরিব ব্যক্তি ত্রিপুরাতে কোনোদিন মুখ্যমন্ত্রী হয়নি। বন্ধুরা, এই প্রথমবার কোনো অন্তিম ব্যক্তি এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি ঘোষণা আমি কৈলাসহরে তেলিয়ামুড়াতে দিয়েছি যে ত্রিপুরা সরকার সেই স্কিম নিয়ে আসছে যে যারা অন্তোদয়ের পরিবার রয়েছে তাদের জন্ম থেকে তো স্কিম রয়েছে, জন্ম থেকে তো তার বার্ধক্য পর্যন্ত স্কিম রয়েছে সহায়তার কেন্দ্র এবং রাজ্য সরকারের। তার অন্তিম সংস্কার, মৃত্যুর পর অন্তিম সংস্কার করার জন্য যারা অন্তোদয়ের পরিবার তাদেরকে 2,000 টাকা করে অন্তিম সংস্কারের জন্য ত্রিপুরা সরকার দেবে। সরকার সেই দিশাতে কাজ করছে। বন্ধুরা, আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী সেই মানসিকতা নিয়ে
এডিসিতে ঝাঁপিয়ে পড়বে, আমি মা বোনদের বলবো আপনারা সেই 2018-তে যে রূপ নিয়েছিলেন দুর্গা রূপ ধারণ করুন। এখন তো আপনার ছেলে আপনার ভাই তো মুখ্যমন্ত্রী আছে, নরেন্দ্র ভাই মোদীর মতো দারোয়ান আপনার জন্য বসে আছে, চকিদার বসে আছে, একদিকে চকিদার আছে, একদিকে আপনাদের ভাই আছে, এই দুইজন আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছি। আপনারা নির্ণয় করুন যে এডিসিতে কোন জায়গায় সিপিএম নামী বিদেশি মানসিকতা সম্পন্ন সেই গণমুক্তি পরিষদের একটি বিন্দু পর্যন্ত রাখবো না। আমরা এখান থেকে একদম সেই গণমুক্তি পরিষদ এবং সিপিএম কে বিদায় করে এক নতুন এডিসি, এক সমৃদ্ধিশালী এডিসি রচনা করব এবং আমার পূর্ণ বিশ্বাস আপনারা সেই দিশাতে কাজ করবেন। একবার সবাই আবার হাত তুলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा जी की, जेपी नड्डा जी की, अमित भाई शाह जी की, अमित भाई शाह जी की, एडीसी आईपीएफटी बीजेपी की, एडीसी आईपीएफटी बीजेपी की। सबाई के अनेक अनेक धन्यवाद।